শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। আজকে আমাদের আলাপের বিষয় ভারত বনাম পাকিস্তান। সে প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে উপস্থিত অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক, এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সাথে ডক্টর জাহিদুর রহমান। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যেটি দিয়ে আলাপ শুরু করতে চাই, মানে পেহেলগামে হামলার 15 দিন পার হওয়ার পরপরই গতকাল আমরা দেখলাম যে মঙ্গলবার রাতে মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটল, সেটি চালিয়েছে ভারত। তো এখন প্রসঙ্গটি হচ্ছে, আমরা এই সময়টিতে দেখলাম যে ভারত কিন্তু বেশ কিছু মেজারমেন্ট, কিছু পদক্ষেপ নিয়েছিল। হাই কমিশনে লোকবল সীমিত করা, ভিসা বাতিল করা, তারপরে পানি চুক্তি স্থগিত করে দেয়া, ব্যবসা বাণিজ্য আমদানি রফতানি বন্ধ করে দেয়া। তারপরে নিশ্চয়ই মানে এই সময়টাতে নিশ্চয়ই ভারত বুঝতে পেরেছে, যদি ভারত যদি কোনো কারণে যদি এয়ার স্ট্রাইক বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, পাল্টা আক্রমণ হবেই, প্রতিহত করবেই সেই হামলা, পাকিস্তান তো চুপ করে থাকবে না। সেটি জেনে বুঝেও মানে মোদী সরকার, ভারত সরকার কেন এই সময়ে এসে এত বড় রকমের হামলা চালানোর সিদ্ধান্তটি নিল, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই। নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে। এক সেন্সে ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ আমরা খুব একটা পাবলিক স্টেটমেন্ট ভারতের পক্ষ থেকে এর পূর্বে দেখিনি। কারণ অবভিয়াসলি কনভেনশনাল ওয়ার বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ 65, 71-এ 3 ডিসেম্বর বলি, বা 98-এ কার্গিল ফ্রন্টে লিমিটেড ওয়ারফেয়ার শুরু হওয়ার আগে যেইভাবে এক ধরনের অ্যানাউন্সমেন্ট ছিল যে কী পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে, সেটা কিন্তু এই পর্যায়ে আমরা দেখিনি। যেটা আপনিও বললেন যে অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে যে কি করতে পারে পেহেলগ্রাম এই ঘটনাটির পরে। অনেক ধরনের ওয়ার জিঙ্গোইজম ছিল, আমরা সেটা বলার চেষ্টা করি, বিশেষ করে মিডিয়াতেও প্রচণ্ড পরিমাণে গোলাগুলি হচ্ছিল এরকম। রাইট, এলওসির ধরে, যেহেতু পাকিস্তান সরকার ইনফ্যাক্ট সিমলা চুক্তি রহিত করার পরে ভারতের যেই পানি চুক্তি রহিত করার ডিসিশনের রিয়াকশন হিসেবে, তখন এলওসি কিন্তু এক ধরনের নন ফাংশনাল, যে কারণেই আমরা দেখেছি যে ওখানেও এক ধরনের এক্সচেঞ্জেস অফ ফায়ার ইস্যুস, কনফ্লিক্ট যেগুলো ছিল। তো অনেকেই স্পেকুলেট করছিলেন, বিশেষ করে 16 এবং 19-এর পরে, অর্থাৎ উরি এবং বালাকোটের পরে পেহেলগাম ঘটনার কারণে এখানে কি ইন্ডিয়ার পূর্বের যে ধরনের রিয়াকশন ছিল, সার্জিক্যাল স্ট্রাইক বা এক ধরনের এয়ার স্পেস ভায়োলেট করে ঝটিকা আক্রমণ করে চলে আসা, তো এখানে কী ধরনের আক্রমণ দেখা যেতে পারে। সো অনেক ধরনের স্পেকুলেশন এই জায়গাটাই কিন্তু ছিল, এবং এটা যে খুব ডিক্লেয়ার করে বা আগের থেকে জানিয়ে এরকম করে হবে, সেটাও হয়তো বা অনেকেই এক্সপেক্ট করেন নাই। তো সেই সারপ্রাইজের অংশ ধরেই কিন্তু আমরা গত রাতের মধ্যরাতের এই ঘটনাটা দেখলাম, এবং আমরা এখন ক্লেইমস এবং কাউন্টার ক্লেইমস দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার অফিসিয়ালি, পাকিস্তান থেকে অফিসিয়ালি এক ধরনের রিয়াকশনস করা হয়েছে, এবং আমরা দেখলাম ক্যাজুয়ালিটিসের কথা, এখানে সিভিলিয়ানস রয়েছে। পাকিস্তানের কাউন্টার যে আক্রমণ ছিল, প্রতিরোধমূলক যে আক্রমণগুলো ছিল, সেই জায়গাটা আমরা দেখেছি যে মিলিটারি ইনস্টলেশন ধ্বংস করার কথা রয়েছে। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এটাকে আমরা কি ধরনের আসলে কনফ্লিক্ট বলছি, যুদ্ধ বলছি, কেন এত বড় ঝুঁকি নিয়ে এত বড় হামলা কেন চালালো? ঝুঁকির জায়গাটা এখন আপনি দুই ভাগে ব্যাখ্যা করতে পারেন। একটা হচ্ছে গিয়ে, যদি আমরা সভরেন্টির কনটেক্সটে চিন্তা করি, ইন্ডিয়া যদি মনে করে ইনফিলট্রেশন, পেহেলগ্রাম আক্রমণ তার এক ধরনের প্রতিশোধ নেওয়া প্রয়োজন এই জায়গাটাতে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সেই প্রতিশোধগুলো তো মানে অন্যান্য জায়গাতে তো মেজার করা হচ্ছিল, যে বলছিলাম যে ভিসা বাতিল করে দেয়া, হাই কমিশনের লোকবল সীমিত করা, পানি চুক্তি স্থগিত করে দেয়া, সীমান্তে গোলাগুলি হচ্ছে, মানে আদার মেজারমেন্ট, বাণিজ্য স্থগিত করে দেয়া, মানে স্ট্রাইকে কেন আরো দৃশ্যমান এবং আরেকটু ইম্প্যাক্ট রাখে এরকম এক ধরনের এটা কি চাপ অনুভূত হচ্ছিল সরকারের উপর? এই চাপ, এটা আমি বলছিলাম যে ভারতকে এক্স্যাক্টলি। আরেকটা বিষয় থাকে হচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে সবসময় যে এক্সটার্নাল ইস্যুটাই মূল চাপ তৈরি করে তা না, আভ্যন্তরীণ অনেকগুলো চাপ থাকে। কারণ আমরা দেখলাম যে মানে এক ধরনের এলিগেশন যেটা খুব ফার্স্ট স্টেপে দেওয়া হলো, কিন্তু 15 দিন কাছাকাছি একটা এরকম সময় হয়ে গেছে, এখনও খুব কংক্রিট এভিডেন্স এটা কি ক্লাসিফাইড রাখার স্বার্থে প্রকাশ করা হচ্ছে না, বা আসলে কি পাওয়া যাচ্ছে না সেই বিষয়। এটা কিন্তু খুব একটু আনলাইকলি ছিল মুম্বাই অ্যাটাকের পরে। এখানে হয়তো একজন ধরা পড়েছিলেন, তার মাধ্যমে অনেক কিছু তথ্য জানা গেছে, এবং অনেক ধরনের এভিডেন্স নিয়ে কাজ হচ্ছে। এই জায়গাটা এটা একটা বড় বিষয় ছিল যে ভারতের ভেতরে অভ্যন্তর থেকেও আরেকটা অবশ্যই চাপ ছিল বিভিন্ন সেক্টর থেকে, যে কী ধরনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটার পরে। সেই জায়গাটা তো অবশ্যই থাকবে। এবং আপনি দেখেন যে দুটো রাষ্ট্রই মিলিটারিলি এত পাওয়ারফুল। ইন্ডিয়ার অবস্থান প্রথম আমরা যদি 10টা
টপ মিলিটারি কান্ট্রি ধরি তার মধ্যে 4 নম্বরে রয়েছে। পাকিস্তানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলিটারি স্টেট, দুটাই নিউক্লিয়ার স্টেট। সো এক ধরনের আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল প্রেশারের সাথে সাথে এই জায়গাটাও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এতটা মিলিটারিলি পাওয়ারফুল স্টেট, এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? সেটা একটু শুনতে চাই। ডক্টর নাসির উদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি যে পাকিস্তানের নিরাপত্তা পরিষদের যে বৈঠক সেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে শেহবাজ শরীফ উপস্থিত ছিলেন, তার সভাপতিত্বেই বৈঠকটি হয়েছে। বৈঠকের পর যে বিবৃতি, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, বলা হচ্ছে ভারতকে সমুচিত জবাব দেয়া হবে এবং সেটার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে। মানে তাহলে তো ইঙ্গিত স্পষ্ট, পাকিস্তান তাহলে পাল্টা হামলা কি করবে ভারতকে, সেটি তো ইঙ্গিত দিচ্ছে। কারণ আমরা দেখেছিলাম ভারতকেও কিছুদিন আগে ভারত সরকারও তখন তার সশস্ত্র বাহিনীকে এরকম স্ট্রাইক যে কোনো মুহূর্তে মানে আক্রমণ পরিচালনার জন্য অনুমোদন প্রদান করেছিল, সমর্থন দিয়েছিল। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে যে কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশে যে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, টপ ম্যানেজমেন্ট যারা বলেন, নিরাপত্তা পরিষদ হতে পারে বা ওয়ার কাউন্সিল হতে পারে, তারা এক ধরনের বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে তারা অনুমতি দেয় বা তাদেরকে উৎসাহিত করে যে তোমরা এখন তোমাদের মতো করে করো, পরিস্থিতি বুঝে যে কোনো মুহূর্তে। সেটার মানে এই নয় যে যুদ্ধ শুরু করে দাও, এটাও এক ধরনের ট্যাকটিক্স। আমরা যেটা সেনাবাহিনীর ভাষায় বলি যে প্রিপারেশন ফর দ্য ওয়ার ইজ ওয়ান অফ দ্য টুলস অফ স্টপিং দ্য ওয়ার। যুদ্ধের প্রস্তুতিটাই হলো যুদ্ধ বন্ধ করার একটা ট্যাকটিক্স। এখন আরেকটা বিষয় থাকে সেখানে, যে ডাইভার্শনারি কিছু থাকে, ট্যাকটিক্স থাকে। পাকিস্তান যদি যুদ্ধ করতে না চায়, তখনও এটা এরকম একটা হতে পারে যে আমরা যুদ্ধের অনুমতি দিলাম, খুব একটা প্রস্তুতির একটা মহড়া করলাম, আসলে কিন্তু এই মুহূর্তে হয়তো যুদ্ধ করার মতো পরিস্থিতিতে পাকিস্তান নেই। মানে প্রশ্ন এটি এসে যায় যে নিরঞ্জন বিশ্বাস যেটি বলছিলেন, মোদী সরকার যেরকম চাপ অনুভব করছিল পেহেলগামের ঘটনার পরে যে ভারতে পাকিস্তানে হামলা চালানোর বিষয়, এখন যেহেতু পাকিস্তানে হামলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, এখন ওই দেশের সরকার মানে শেহবাজ শরীফ কি চাপ অনুভব করবেন কিনা আবার পাল্টা ভারতে হামলা চালানোর বিষয়? অবশ্যই এটা নিয়েও বিতর্ক আছে যে আসলে যেই লাইন অফ কন্ট্রোল সেখান থেকে পেহেলগামের যে এরিয়াটা, সেটা হচ্ছে আপনার এরিয়াল ডিস্টেন্সে গেলে প্রায় 200 কিলোমিটারের মতো পড়ে, এবং এই ইন বিটুইন যেই জায়গাটা, ওই জায়গাটা ওরকম খুব ভালো যে একটা লাইন অফ কমিউনিকেশন যেটা আছে সেটা খুব ভালো না। পুরো জায়গাটা হলো পাহাড়ি এলাকা, এখানে অনেক ধরনের সন্ত্রাসী দলের লুকিয়ে থাকার, অপারেশন করে পালিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু 200 কিলোমিটার ভিতরে কেন পাকিস্তান এই মুহূর্তে এসে পর্যটকদের উপরে এরকম একটা আক্রমণ করবে, এবং এটা স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া যে পাকিস্তানের উপর হবে, এটা পাকিস্তানও বুঝে। এটা পাকিস্তানের যারা জঙ্গি আছে তারা একেবারেই যে গাঁটছাড়া তা কিন্তু বলা যাবে না। হিস্টোরিক্যালি পাকিস্তানে কিন্তু জঙ্গিদেরকে হারবার করার ইতিহাস আছে, আমরা লাদেন সেখানে ছিল আমরা জানি, আর অনেক জঙ্গি গ্রুপের যে মদতদাতা পাকিস্তান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও কথা থেকে যায় যে তারা কিন্তু কোনো না কোনোভাবে, পাকিস্তান তো 1947 থেকে এই পর্যন্ত গণতন্ত্রের কোনো সুবাতাস ওখানে বয়ে যেতে আমরা দেখিনি। এটা সবসময় মিলিটারি কন্ট্রোল ছিল, মিলিটারি সরকার ছিল, একবারে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে কখনোই আর্মি এখান থেকে উইথড্র করেনি। এটা আর্মি সবসময় কন্ট্রোলে ছিল, সরকার যেই থাকুক সেনাবাহিনীকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। পাকিস্তানের পক্ষ থেকে আবার মানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখি ভারতকে, সেটি কি খুব সহসাই হবে না? তারাও বেশ খানিকটা সময় নিয়ে তারপর যদি ভারত পরিস্থিতি বিবেচনা বা বন্ধু রাষ্ট্রের সাথে আলাপ আলোচনার তারপরে তারা সিদ্ধান্ত নেবে। এটি না, পাকিস্তান তো অবশ্যই, সেখানে পাকিস্তানে আপনার দুইটা বড় ফ্যাক্টর হলো আমেরিকা এবং চীন। আমেরিকা তো সরাসরি পাকিস্তানকে বিভিন্নভাবে যুদ্ধ ম্যাটেরিয়াল দেয়, ওয়ার যেই যত মেশিনারিজ আছে সব কিছু দিয়ে ইকুইপ করেছে এবং আরও করবে ভবিষ্যতে। এবং একই সাথে চায়নারও একটা ইন্টারেস্ট আছে পাকিস্তানকে যত শক্তিশালী তারা করতে পারবে। চায়না বর্ডারের সাথে যেহেতু ইন্ডিয়ান বর্ডার আছে এবং সেখানেও কিছু মাঝে মাঝে একটা উত্তেজনা তৈরি হয়, তখন অ্যাটেনশন বা ফোর্স কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করার জন্য দুই বর্ডারে একই সাথে উত্তেজনা তৈরি করার জন্য চেষ্টা করবে চায়না। তো এই দুটা শক্তির সাথে পাকিস্তান পরামর্শ না করে সরাসরি করার কথা না। হয়তো সামনের দিনগুলো তো হয়তো আমরা দেখতে পাবো, হয়তো পাবো না। ডক্টর জাহিদুর আপনার কাছে আসতে চাই, মানে যেটি বলছিলেন ডক্টর নাসির, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্ধু রাষ্ট্র। আমরা জানি যুক্তরাষ্ট্র ভারতেরও বন্ধু রাষ্ট্র, মোদির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ট্রাম্পের, যতটুকু আমরা জানি। সেখান থেকে ট্রাম্পের যদি বিবৃতি দেখি আমরা, মার্কিন প্রেসিডেন্টের বিবৃতি, তিনি বলেছেন যে উভয় দেশকেই শান্ত হতে, গতকালকে তিনি স্টেটমেন্ট যেটি দিয়েছেন সেখানে আমরা দেখেছি। এখন যে প্রশ্নটি চলে এসেছে যে সেটি হচ্ছে মোদি তার কট্টর হিন্দুত্ববাদী যে রাজনীতি সেটিকে আসলে সবল করার জন্য, চাঙা করার জন্যই কি এই হামলা
পাকিস্তানে চালালেন কিনা, যদি তাই হয়ে থাকে মানে এত বড় ঝুঁকি নিয়ে কতটুকু অর্জন করতে পারলেন মোদি তার রাজনীতিতে, আপনার বিশ্লেষণ কি বলছে, তার রাজনীতি কতটা চাঙা হলো? ধন্যবাদ আপনাকে। আমি খুব বড় ঝুঁকি নিয়েছেন বলে আমি মনে করি না। কেন মনে করি না? আপনি যদি নিশ্চিত থাকেন যে একটা ফুল ফ্লেজেড ওয়ার এখানে হবে না, আমি আসলে মনে করি না একটা পূর্ণমাত্রার যুদ্ধ হবে। এবং ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট গতকাল যেটা দিয়েছিল, কয়েকটা জিনিস আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে বলা হয়েছিল তারা কোনো ঘোষণা দিচ্ছেন যে আমরা কোনো মিলিটারি টার্গেট করিনি, আমরা টেররিস্টের করেছি, এবং ওনারা একটা নন এসকালেটরি স্টেপ নিয়েছেন। আগে ভাগে আপনি বলে দিচ্ছেন ভাই আমি কিন্তু তোমাকে খুব বেশি ঝামেলায় ফেলতে চাই নেই, এরকম মানে খানিকটা। আমি একটু একটা কম্প্যারিজন আনি। কিছুদিন আগে ইসরায়েলের মাটিতে ইরান হামলা করেছিল, তার ওই যে সিরিয়াতে তার কনসুলেটে যখন হামলা করে তার রিটালিয়েশন হিসেবে। ইরানের কাছে কিন্তু খুবই শক্তিশালী, খুবই ফাস্ট ব্যালিস্টিক মিসাইলস আছে, ওগুলো ইউজ করেনি, সে করেছে ক্রুজ মিসাইল এবং কিছু ড্রোন। তো ইরান থেকে ড্রোন উড়ে, যেগুলো ইসরায়েলের আয়রন ডোম খুব সহজে, এবং এটা পৌঁছতে 2.5 ঘন্টা লাগে। আমরা নিউজ দেখেছি যে ইরান ড্রোন এবং ক্রুজ মিসাইল লঞ্চ করেছে, ইসরায়েল জানে, এবং টার্গেটও কোনো মিলিটারি টার্গেট ছিল না। ইরানের একটা মুখ রক্ষার প্রয়োজন ছিল, এবং সে ইসরায়েলকে এমন ক্ষতি করতে চায় নাই যে ইসরায়েল সেটার জন্য আরো টাফ কোনো রিটালিয়েশন করে। সো এই দুই পক্ষ মানে এটিও মুখ রক্ষার এক ধরনের নিশ্চয়ই আমি আসছি। তবে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে আমরা 2019-এর সাথে আমরা বালাকোট অ্যাটাকের কথা যদি বলি, একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স এবার হয়েছে। বালাকোটে একেবারেই মুখ রক্ষার মতো ব্যাপার ছিল, কারণ আমাদের মনে আছে নিশ্চয়ই তাদের যে ফাইটার পাঠিয়েছে MiG-21, মানে ভারতে MiG-21 মানে এটা সো ডেটেড, এটা কোনো প্লেনই না এখন পাকিস্তানের F-16-এর সামনে আপনি যদি চিন্তা করেন, বা J-10-এর সামনে। ওরা গেল এবং গাছ টাছের মধ্যে বম্বিং করে এসছে, এবং স্যাটেলাইট দিয়ে দেখা গেছে তারা যা যা দাবি করেছে সঠিক না। এবং MiG-21 পাঠিয়েছেন। ভারতের তখন মানে রাফাল ছিল না, কিন্তু SU-30 ছিল, MiG-29 ছিল। তার মানে ভারত আসলে খুব মেজর কিছু করতে চায়। যুক্ত করে এখানে আপনি যেটা বলছেন, এখন যদি দাবি সত্য হয়ে থাকে, আমরা জানি না, এখনো দাবি পাল্টা দাবি রয়েছে, যদি রাফালের মতো ফাইটার যদি হারাতে হয়ে থাকে, তাহলে তো ভারত যদি এটাকে মুখ রক্ষা হিসেবে নিয়ে থাকে, পাকিস্তান তো সেটিকে আসলে মুখ রক্ষার হিসেবে নেয়নি। কারণ তারা যদি 5টা ফাইটার যদি সত্যি তারা ডাউন করে থাকে, ভূপাতিত করে থাকে, তারা খুব সিরিয়াস কাউন্টার মেজার নিয়েছে। না, কাউন্টার মেজার নেবে, কারণ হচ্ছে এবারকার, আমি বলছিলাম এবারকার ডিফারেন্স আছে দুটো। এত মানে 1900 কি হলো, আপনি ভারত যেটাকে মানে পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে, দুই পক্ষটাকে কিন্তু ইল্লিগালি অকুপাইড কাশ্মীর বলে। সো ভারত তার ভাষায় অকুপাইড কাশ্মীরে অ্যাটাক করেছে জঙ্গি হামলায়। এবার যে 6টা জায়গায় হলো, 6টা কিন্তু ওই পার্টে, আর 6টার মধ্যে 3টা ওই পার্টে, আর 3টা কিন্তু পাঞ্জাবে। মানে আপনি পাঞ্জাবে অ্যাটাক করেছেন এবার, এবং অল 3 প্ল্যাটফর্মস ভারতের ভাষায়। মানে আপনি এই যে একটা মিসাইল স্কার্প যে মিসাইল ইউজ করেছে, এটা কিন্তু রাফাল থেকে, ওই প্ল্যাটফর্ম থেকে এটাকে ডিপ্লয় করা হয়, ব্রিটিশ স্টর্ম শ্যাডোর মতো। এটা ক্রুজ মিসাইল, যেটাই মানে হাই ভ্যালু টার্গেটগুলোকে তারা টার্গেট করেছে, ড্রোনস আছে। এবং এবার আমরা দেখলাম 26 জন মানুষ, বেসামরিক মানুষ মারা গেছে। ফলে এবারকার হামলাটার ওই রকম না। এখন ঝুঁকিটা কোন জায়গায়? আমি আবারও বলছি, ফুল ফ্লেজের যুদ্ধ হবে না। এখন ভারত যে ক্ষয়ক্ষতি করেছে সেটার বিনিময়ে পাকিস্তান যা করেছে, তাদের দাবি যদি সঠিক হয়, আপনি খেয়াল করুন, পাকিস্তান ভারতের এয়ার স্পেসে কিন্তু ওই ফাইটারগুলো ডাউন করেছে, ওরা কিন্তু পাকিস্তানের এয়ার স্পেসে ঢোকে নেই। কারণটা একটু বলি দর্শকদের উদ্দেশ্যে। ধরুন স্কার্প যে মিসাইলটা, এটা এয়ার থেকে লঞ্চ করতে, ফাইটার এটা লঞ্চ করে, রাফাল করবে, তো এটা রেঞ্জ তো লম্বা, এটা রেঞ্জ ধরুন 400 কিলোমিটারের মতো। তো ও ভারতের এয়ার স্পেস থেকে মিসাইলটা যদি ডিপ্লয় করে, এটা পাকিস্তানের মধ্যে ঢুকে যায়। সো ও যখন উঠেছে, পাকিস্তানের এয়ার ডিফেন্স এতটাই এফিশিয়েন্টলি এটাকে যদি করে থাকে, করতে পেরেছে তার গ্রাউন্ডে। কিন্তু 3টা ফাইটার যে ডাউন হয়েছে, এটা জম্মু কাশ্মীর থেকে রয়টার্স ওখানকার সূত্র দিয়েই নিউজটা দিয়েছে। রাফাল কিনা এখনো নিশ্চিত না। রাফাল যদি না হয়, SU-30 হোক, MiG-29 হোক, স্টিল এগুলো খুবই বড় ব্যাপার। এখন সমস্যাটা কোন জায়গায়? ভারত যা করেছে, পাকিস্তান যা অর্জন করলো, এই দুই পক্ষের ক্ষেত্রে এইটা ঘটে, এটা যথেষ্ট হলো কিনা। কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তানের যে আপনি বৈঠকটার কথা বললেন, তাতে মনে হলো পাকিস্তান মনে করছে এটা যথেষ্ট হয়নি। সম্ভবত পাকিস্তান এটাকে ধরছে যে এটা আমার জাস্ট এক ধরনের প্রিভেনশন ওদের এটার ক্ষেত্রে, এবার আমি আমার দিক থেকে কিছু অ্যাগ্রেশন দেখাতে হবে। এখন সেটা যদি করে, এরপর ভারত তারপর থামবে কিনা, নাকি তার মনে করবে, এভাবে এই জিনিসগুলো স্নোবল এফেক্টের মতো হতে থাকে। কিন্তু ওই যে বললাম, আপনি নিউক্লিয়ার ওয়ারফেয়ার সরিয়ে রাখেন, দুইটা দেশে যখন নিউক্লিয়ার ওয়েপন থাকে এবং এদের আসলে রিয়াকশন টাইম প্রায় নাই। যেমন ধরুন আমেরিকার আসার মধ্যে যখন যুদ্ধ হতো, তারা চিন্তা করতো ঠিক আছে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করলো, আমি কিছু সময় লাগবে। এখানে এই দুইটা দেশের মধ্যে আসলে রিয়াকশন টাইম যদি ব্যালিস্টিক মিসাইল হিসাব করেন, মানে অলমোস্ট নাই। সো ওরা ওই যুদ্ধে যাবে না। ইভেন
ধরে নিলাম যে ওটা করবে, কনভেনশনাল ওয়েপনেও যদি যুদ্ধ করে, যে অল আউট যুদ্ধ, দুই দেশ কারো আসলে এই ভীষণ এক্সপেন্সিভ যুদ্ধে যাওয়ার মতো অবস্থা নাই। সেই জন্য আমার মনে হয় না হবে। এই জন্য এটা খুব রিস্কি কিছু আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে না অবস্থা। একটা বিরতির সময় আছে, একটা বিরতি নিয়ে ফিরে আসি বাকি আলাপে। দর্শক, একটা বিরতির পর আবার ফিরে আসছি বাকি আলাপে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে ভারত বনাম পাকিস্তান নিয়ে আজকে আমরা আলাপ করছি। নীলরঞ্জন বিশেষ, আপনার কাছে আসতে চাই। মানে পাকিস্তানে এই হামলা চালানোর পরে ভারত সরকার, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতকে বিস্তারিত জানিয়েছে এই হামলার বিষয়। মানে এই ঘটনার পরে ভারত তো আসলে এক ধরনের আর মানে আবার হামলা চালাবে সেই অবস্থানে ভারত নেই, বরং পাকিস্তান হামলা চালাতে পারে সেই শঙ্কার জায়গা রয়েছে। এই ঘটনার পরে মানে যদি বন্ধু রাষ্ট্রদের কথা ভাবি, সেই জায়গায় কতটুকু অবস্থান, সহায়তা, সাহায্য বা পাশে দাঁড়ানোর মতো জায়গা ভারত কতটুকু পাবে, আর পাকিস্তানি বা কতটুকু সিম্প্যাথি পাবে বহির্বিশ্ব থেকে, বন্ধু রাষ্ট্র জায়গা থেকে? সেই জায়গা থেকে এই যে পারস্পরিক সংঘাতের যে বিষয়টা, সেটা থামাতে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে মনে হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমরা অনেকেই সেই দিকে চিন্তা করছি আসলে কী ভূমিকা থাকবে। যারা ভারত এবং পাকিস্তান এই দুই দেশেরই মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, এবং এখানে কিছুটা কমন রাষ্ট্রও রয়েছে আর কি। সত্যিকার অর্থে এমন না যে ঠিক কৌটিল্যের যে পলিসি যে বন্ধুর বন্ধু শত্রু, ওরকম না। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে মানে একদম ইমিডিয়েট রিয়াকশন হিসেবে ইউনাইটেড স্টেটস থেকে কয়েকটা জায়গা থেকে যে ধরনের রিয়াকশন এসছে, তাতে করে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ বা এটাকে যেন একটা পরিপূর্ণ যুদ্ধে রূপান্তরিত না হয়, এই কনফ্লিক্ট দীর্ঘায়িত না হয়, সেই জায়গাটার প্রতি আহ্বান এক ধরনের জানানো হয়েছে। ইনফ্যাক্ট আমরা জাতিসংঘের মহাসচিবের কাছ থেকেও এক ধরনের স্টেটমেন্ট পেয়েছি এই জায়গাটাতে এসে। মানে এই জিনিসটাই এখন পর্যন্ত হওয়াটা কাম্য যে সত্যিকার অর্থে এই দুই দেশের কাছে এই সাজেশনটা যাওয়া উচিত, যাতে করে এটা ফার্দার এসকেলেট না করে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যায়, যেটা পেহেলগ্রাম থেকেও শুরু হয়েছে। তার রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি, এবং পাকিস্তানের যেই স্টেটমেন্ট তাতে করে বোঝা যাচ্ছে যে যেই ক্যাজুয়ালিটিসগুলো হয়েছে সেখানেও পাকিস্তানের পক্ষে বিশেষ করে অনেক সিভিলিয়ান্সরা রয়েছে। এখন তারা কোন ধরনের সিভিলিয়ান্স, তাদের আইডেন্টিটি ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট ওভারঅল তো কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আপনি দেখবেন যে 1998 থামাতে কি পারবে? সবসময় তো দেখি বন্ধু রাষ্ট্ররা বিবৃতি দিয়েই তো থেমে যায়। জাতিসংঘের বিবৃতি তো রয়েছে, আমরা দেখেছি গাজা, সিরিয়া, ইয়েমেন, রাশিয়া, ইউক্রেন, সব জায়গায় কিন্তু জাতিসংঘ বিবৃতি দিচ্ছে, বন্ধু রাষ্ট্ররা বলছে। কিন্তু আদতে কি এই বন্ধু রাষ্ট্র বা জাতিসংঘ এই সংঘাত থামাতে কোনো কার্যকরী ভূমিকা রাখে আন্তর্জাতিক বিশ্বে? রাখতে পারে? এটা মানে রাখতে পারার তো তাদের সক্ষমতা রয়েছে। বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল উইলের জায়গা রয়েছে। আপনি যখন রিয়েল পলিটিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করেন সত্যিকার অর্থে যে মূল ইন্টারেস্টটা কোন জায়গাতে কাজ করে, একটা বড় জায়গা হচ্ছে যে আপনি যদি একদিকে চিন্তা করেন যে এই যুদ্ধের মানে যেহেতু দুটোই নিউক্লিয়ার পাওয়ার, এবং একদিক থেকে নো ফার্স্ট ইউজ পলিসির অপশনস রয়েছে এবং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের হুমকি রয়েছে, যেটা 2001 থেকেই শুরু হয়েছিল কোল্ড স্টার ডক্ট্রিনের বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে। সুতরাং এটা কখনোই, এবং আমি পরিপূর্ণভাবে সহমত জায়েদ ভাইয়ের সাথে যখন বলছিলেন যে আসলে যে ডিস্টেন্স একটা বড় বিষয় থাকে এবং নিউক্লিয়ার ডিটারনেন্স কাজ করার কথা না। যদিও আমরা দেখেছি নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার হয় না। সো একদিক থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে বড় যুদ্ধের সবচেয়ে বড় বাধাটাই হচ্ছে তারা নিউক্লিয়ার ওয়েপন স্টেট। সো এই জায়গাটাকেই হয়তো বা আন্তর্জাতিক কমিউনিটি বলি বা তাদের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তাদের এই জায়গাটাই ব্যবহার করা উচিত, এই ধরনের জায়গাগুলো। আমরা এটা মনে করছি না যে এটার কারণে সিকিউরিটি কাউন্সিল থেকে স্যাংশন পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে, তার আগেই দুই রাষ্ট্রের মধ্যে এক ধরনের বোধোদয় হবে। এটা একটা আইডিয়ালিস্টিক পজিশন। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়ার পক্ষ থেকে এক ধরনের স্যাটিসফ্যাকশন ইন্ডিয়ার থাকতে হবে, সেটা অভ্যন্তরীণ চাপ বলেন, তার দায়িত্ব বলেন, সব কিছু মিলিয়ে গভর্নমেন্টের অবস্থা বলেন, যে সে তাহলে পেহেলগ্রাম অ্যাটাকের এক ধরনের রিভেঞ্জ কিনতে সক্ষম হয়েছে কিনা। যদিও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে দিস ওয়াজ নট দ্য ওয়ে, প্রপারলি আরও হয়তো বা ইনভেস্টিগেশন করে অ্যাকচুয়াল যারা কাজটা করে আরো সময় নিয়ে সেটি হতে সময় নিয়ে সেই সময়টা এক্স্যাক্টলি সেই জায়গাটা। এবং পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু তার এই জবাবটার বিপরীতে একটা জবাব দেওয়ার প্রয়োজন হবে, এটা সত্যি কথা। বিকজ তাদেরকেও তাদের মতো করে অনুভূত হবে, তখন এক্স্যাক্টলি এই জায়গার এই দুটো কারণে কিন্তু মানে এই অ্যাকশন রিঅ্যাকশনের কারণে আপনি সংকার জায়গাটা থেকেই যাচ্ছে। আমরা একটু ডক্টর নাসিরউদ্দিন আহমেদ আপনার কাছে যাই। যেই পরিস্থিতি তৈরি হলো এখনো পর্যন্ত, মানে শুধু সামরিক সংঘাতের কথা বলছি না, মানে যে পরিস্থিতি দুটি রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে সেটি তো খুব সহসাই তো খুব স্বাভাবিক অবস্থায় যাবে এমনটা বোধহয় মনে হচ্ছে না। তাতে মানে এই দুই রাষ্ট্রের স্বাভাবিক অবস্থায় যেতে কেমন সময় লাগতে পারে? মানে পাল্টাপাল্টি হামলা যদি নাও হয়, আমরা ধরে নেই, এই অবস্থা কতদিন দীর্ঘায়িত হতে পারে এবং সেটি স্বাভাবিক অবস্থায় যেতে কতদিন সময় লাগতে পারে? এই সংঘাতের যে আফটার শক সেটা সাবকন্টিনেন্টে কেমন পড়তে পারে? বাংলাদেশও এর আওতার মধ্যে থাকে কিনা? একটা যুদ্ধের তো আসলে বহুমাত্রিক প্রভাব থাকে। তো
তো এই বিশেষ এই সময়টাতে যেই প্রভাবটা বেশি দৃশ্যমান হয়েছে সেটা হলো পাকিস্তান তার এয়ার স্পেসটা টোটালি বন্ধ করে দিয়েছে ফর ইন্ডিয়ান এয়ারক্রাফটস, যার জন্য আপনি দেখে থাকবেন যে তাদের শেয়ার মার্কেটে ভারতীয় বিমান সংস্থাগুলো শেয়ারের দাম পড়ে গেছে। তাদের কস্ট কোনো এয়ারলাইন্সের 8,000 কোটি টাকা, কারো 7,000 কোটি টাকা, এই ধরনের স্কেলে তাদের লস হচ্ছে, পার ডে বেশি এক্সপেন্স হচ্ছে। তো এই একটা যে বড় চাপ, তারপরে আবার একটা যুদ্ধ মানেই হলো যে সেখানে আপনার যে বৈদেশিক মুদ্রা আছে সেই বৈদেশিক মুদ্রার উপর একটা প্রচণ্ড চাপ, যে কোনো যুদ্ধ যে কোনো দেশের, কারণ কোনো দেশই বলতে পারবে না যে আমি একবারে মানে accepting few যে আমি বিদেশি মুদ্রা খরচ না করে যুদ্ধ চালিয়ে সেটা তো দেখতে হচ্ছে আমরা ইউক্রেনকে তার খনি তুলে দিতে হচ্ছে যুদ্ধের ব্যয় মেটানোর জন্য। একেবারে একটা সঠিক উদাহরণ আপনি টেনেছেন। তো এই কারণে হচ্ছে যে এই চাপটুকু সহ্য করার মতো ক্ষমতা আসলে পাকিস্তানের তো একেবারেই নেই। ইন্ডিয়ারও এই ব্যাপারে যথেষ্ট চাপ পড়েছে তাদের অর্থনীতির উপরে। বিশেষ করে আমি একটু আগে যেটা ইঙ্গিত করলাম, যুদ্ধটা যদি কোনো কারণে নেভাল ব্লকেটের দিকে এগিয়ে যায়, কারো উস্কানিতে হোক, কারণ আপনি জানেন যে এখন চীন এবং আমেরিকার মধ্যে একটা টেন্স সিচুয়েশন আছে, এইটাকে এখন অন্যদিকে ডাইভার্ট করার জন্য বা এটার কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য মাঝখানে তাইওয়ান নিয়েও একটা উত্তেজনা তৈরি হয়েছিল। সে প্যাসিফিক আর ইন্ডিয়ান ওশানের মাঝখানে যে জায়গাটুকু যে মালাক্কা প্রণালী, এটার কন্ট্রোল নিয়ে যদি যুদ্ধটা অন্যদিকে মোড় নেয় কোনোভাবে, এবং স্বাভাবিকভাবে অলরেডি কিন্তু পাকিস্তান তার বন্দর ইন্ডিয়ান জাহাজ ভিড়ার জন্য নিষেধ করে দিয়েছে। তো সে তার প্রতিক্রিয়া হিসাবে ভারত যে কোনো কিছুই করবে না এটাও চিন্তা করা ঠিক না। তো সব কিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক যুদ্ধ যেটা, সেই জিনিসটা একেবারেই চেপে বসেছে দুই দেশের উপরেই, এবং যত দিন গড়াবে তত এটা বেশি করে চাপবে, এবং এটার থেকে মুক্তি পাওয়ার জন্যে কোনো না কোনোভাবে এই দেশটা সংযুক্ত, দুইটা দেশই সংযত হওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি। এবং আন্তর্জাতিক একটা প্রেশারও পড়বে এটার উপরে, কারণ মিডল ইস্টের ব্যবসা কিন্তু অনেকখানি এই ভারতীয় এই যে বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আছে তার উপর নির্ভরশীল, এবং সেটা কস্টিং যদি বলেন তাহলে কস্টিংটা যদি পাকিস্তানের এয়ার স্পেসটা ব্যবহার করতে না পারে তাহলে মিডল ইস্টে অনেক কিছুর দাম বেড়ে যাবে, বারবার রুট চেঞ্জ করে ঘুরে আসতে হবে। হ্যাঁ, অনেক কিছুর দাম বেড়ে যাবে, সেটা আমরা লক্ষ্য করেছি। আবার এট দ্য সেম টাইম এমনটা ঘটেছে গতকালকে, এবং আজকেও কিন্তু এয়ার ইন্ডিয়ার অনেকগুলো ফ্লাইট কিন্তু আসলে আসতে পারেনি, এবং তাদের মাঝখানে রিফুয়েলিং করতে হচ্ছে, থামতে হচ্ছে অন্য জায়গায় অনেকগুলো এখানে। আবার ওই দিক দিয়ে আপনার তেলের যে জাহাজগুলো আছে এগুলো এখন ইন্স্যুরেন্স রেট বেড়ে যাবে। আমরা একটু সীমান্ত নিয়ে আলাপ করবো, কিন্তু তার আগে একটু ডক্টর জাহিদের কাছে যেতে চাই। মানে পেহেলগামের এই ঘটনায় মানে আলাপে যেটা আসলো, একটু কি ওভার রিঅ্যাক্ট হয়ে গেল ভারত? না, একদমই না। আমি মানে ব্যাপারটা একটু বলি, এবং আমি ভবিষ্যতের এই যে সম্ভাবনার কথা বলছি আগে একটু জানিয়ে রাখি, আমি পরের অংশে এটা একটু বলবো। মানে আমার এই বক্তব্যেরই পাকিস্তান ভারতের একটা অল আউট যুদ্ধের সম্ভাবনা 4-5 বছর পর আমি দেখি। কেন দেখি সেটাই আসছি, এখন না। এখন কি ঘটেছে, এখন আসলে যে দুই পক্ষ যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের, কথাটা বলে ফেলা ভালো, সেনাবাহিনী প্রধান। মানে আপনি যত দুজনের মুখোমুখি দেখবেন, শাহবাজ শরীফ আর মোদির মুখোমুখি দেখবেন না, দেখবেন আসিম মুনির আর জনাব মোদির। এই ঘটনা যেটা ঘটলো, এখন মোদির যে রাজনীতি, ওনার একটা ফ্যাসিস্ট রাজনীতি করেন আমি মনে করি। ফ্যাসিবাদের কি থাকে, আপনার থ্রেট লাগে, এবং পাকিস্তানকে দেখাচ্ছেন জঙ্গি, ইসলামিস্ট ইত্যাদি ইত্যাদি। একটা আক্রমণ হলো, বেছে বেছে হিন্দু খুন করলো, এবং দেশ দ্য সেভিয়ার। মোদি নিজে বলেন যে আমার 56 ইঞ্চি বুকের ছাতি, বলেছেন না? তো আমাদের একজন সেভিয়ার আছে, তো উনি সেভ করছেন। জিঙ্গোইজম আসলো, এই ন্যারেটিভটা তো উনি তৈরি করেছেন, ফলে ওনাকে কিছু না কিছু একটা করতেই হতো। দুটো জিনিস লাভ হলো, জাতীয়তাবাদ উস্কে দেওয়া গেল, একই সাথে হিন্দু মুসলিমের যে রাজনীতি, তার হিন্দুত্ববাদী রাজনীতি, যে মুসলিম টেররিস্টরা বেছে বেছে হিন্দু হত্যা করছে। প্রচুর বিধানসভা নির্বাচন আছে। উল্টো পাশে যদি দেখেন যে রিসেন্ট সময় পাকিস্তান মিলিটারির প্রচুর সমালোচনা হচ্ছিল, বালুচিস্তানে কিন্তু তাদের পারফরমেন্স ভালো না। ভারতের এই পেট্রোনাইজড এক্সট্রিমিজম, প্রচুর মিলিটারি অ্যাটাক হচ্ছে, মারা যাচ্ছে, এরকম না। এর মধ্যেও হয়েছে, এই অ্যাটাকের মধ্যেও কিন্তু 8 জন এরকম সামরিক বাহিনীর ভাবমূর্তি আসলো। এবং নিউ ইয়র্ক টাইমস একটা খুব চমৎকার রিপোর্ট করেছে, সেখানে লেখা হয়েছে যে এই ঘটনায় আসিম মুনির কিন্তু খুব বেশি সামনে ছিলেন না, উনি সামনে এসে হাজির হলেন। সো ওনার ওই জায়গা আসলো, ইমেজ তৈরি হলো, একটা উইন উইন সিচুয়েশন। মাঝখানে কিছু বেসামরিক মানুষ মারা যাবে, কিছু ক্ষয়ক্ষতি হবে। কিন্তু যে কথাটা বলছিলাম, রিয়ালি একটা মেজর ঝুঁকি আছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি যে ভারত বন্ধ করেছে, স্থগিত করেছে, এখন প্রবলেম হচ্ছে যে 3টা নদীর পানি পাকিস্তানে যায়, সেগুলোর উপরে কোনো ব্যারাজ নেই। আমরা সবগুলোকে বাঁধ বলি, বাঁধ আছে, ড্যাম আছে, মানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, ওটাতে আপনার পানি ছেড়ে দিতে হয়।
ভারত যদি এই স্থাপনা তৈরি করে, ভারতে প্রচুর আলোচনা হচ্ছে পানি ডাইভার্ট করার জন্য, তারা ব্যারাজ তৈরি করবে, ফাস্ট ট্র্যাক নিলে 2 থেকে 5 বছর লাগবে। তারা যদি পানি ডাইভার্ট করতে শুরু করে, পাকিস্তানের 20 কোটির বেশি মানুষের 80% এগ্রিকালচার ডিপেন্ড করে এই 3টা নদীর উপরে, পানির উপরে। যদি ভারত পানি ডাইভার্ট করে, পাকিস্তান অলরেডি কিন্তু কথাটা বলে রেখেছে, হুইচ ইজ রাইট, ইটস অ্যান অ্যাক্ট অফ ওয়ার। যদি ভারত সিরিয়াসলি কাজটা করে, এই আগামী 4-5 বছরের মধ্যে তাদের স্থাপনাগুলো তৈরি হবে এবং পানি যদি ডাইভার্ট করতে শুরু করে, দেয়ার ইজ এ রিয়েল চান্স অফ অল আউট ওয়ার। আরেকটা বিরতি নিয়ে আসি, তারপর সীমান্ত পরিস্থিতি নিয়ে একটু আলাপ করতে চাই আপনাদের সাথে। দর্শক, আরেকটা বিরতির পর ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। ভারত বনাম পাকিস্তান নিয়ে আমরা আলাপ করছিলাম। নিরঞ্জন বিশ্বাস, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে বাংলাদেশ সরকারও বিষয়টিতে খুব উদ্বিগ্ন এই ঘটনায়। আজকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন যে আসলে এই বিষয়ে বাংলাদেশ খুবই উদ্বিগ্ন। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খলিলুর রহমান সেটিও উল্লেখ করেছেন এবং সেটিও খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, এই কারণে আলাপে নিয়ে আসা। আমরা লক্ষ্য করলাম যখন এই ভারত পাকিস্তানে যখন এই হামলা সংঘাত চলছে, তখন আমাদের সীমান্ত মানে খাগড়াছড়ির পানছড়ি মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী 3টি পয়েন্ট দিয়ে গতকালকে রাতে গুজরাট রাজ্যের অন্তত 80 জন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এরকম একটি সংবাদ। সেই সঙ্গে কুড়িগ্রামেও একই ধরনের ঘটনা ভুরুঙ্গাবাড়িতে, এবং সবশেষ আমরা দেখলাম যে মৌলভীবাজারের কমলগঞ্জেও 15 জন আটক করা হয়েছে যারা আসলে পুশ ইন হয়েছে ভারত থেকে। মানে এই সময়টাতে যখন ওই সীমান্তে যখন সংঘাত হামলা চলছে, তখন কি ভারতীয় নাগরিকদেরকে পুশিন করা হচ্ছে ঠিক এই সময়টাতেই কেন, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, পেহেলগ্রাম ঘটনার পরে আমরা দেখেছিলাম যে ভারতের বিভিন্ন রাজ্যে ল অ্যান্ড অর্ডার কার্যক্রমের অংশ মানে হিসেবে ইলিগাল ইমিগ্রেন্ট, কোট আনকোট আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, এরকম এক ধরনের ধরপাকড় কিন্তু শুরু হয়েছিল এই জায়গাগুলোতে, এবং আরও অনেকগুলো সোশ্যাল ইম্প্যাক্ট আমরা দেখেছি এই কারণে আর কি, যেটা খুবই দুঃখজনক। এবং সমাজের মধ্যে বিভাজনের এক ধরনের বা যে ফল্ট লাইন্সগুলো আমরা বলি, সেই জায়গাগুলোকে ধরে তারপরে এই ধরনের কার্যক্রম হয় এবং এই সময়টাকে বেছে নেওয়া হয়। কারণ আমরা জানি যে কি বলা হয় যে আমরা যখন পপুলিস্ট এক ধরনের গভর্নমেন্ট স্ট্রাকচার দেখি, তারা এই কোট আনকোট আনডকুমেন্টেড ইমিগ্রেশনটাকে একটা বড় ইস্যু করে এবং সেটা তাদের পাবলিক ওখানকার যে তাদের ইমেজ, এই জায়গাগুলোকেও এক ধরনের কি বলা হয়, সেই জায়গাগুলোকে এক ধরনের পালে হাওয়া দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। সুতরাং এই টাইমটা যে যেদিনকে রাতে আক্রমণ হলো সেদিনকে আমাদের বর্ডারে পুশিন, এটা কোইন্সিডেন্টাল কিনা আমি জানি না, কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু পেহেলগ্রামের পরের থেকেই শুরু হয়েছে, বা অনেকে মনে করেন যে আরেকটু আগের থেকেই বিভিন্ন রাজ্যগুলোতে, যেখানে তাদের ভাষ্য অনুযায়ী যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট তাদেরকে ধরা এবং তাদেরকে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে পার্শ্ববর্তী দেশে পুশিন করা। তো এখানে আমার মনে হয় যে এখানে প্রশ্নটি এসেই যায়, মানে এই প্রক্রিয়াটি কূটনীতিকভাবে কেন নয়? এক্স্যাক্টলি, এবং যদি তাই হয়ে থাকে তাহলে কূটনীতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের ডকুমেন্টেশন প্রপারলি যদি সাবমিট করা হয়ে থাকে, যেটি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন, যদি সেটি হয়ে থাকে তাহলে আমরা সেটি গ্রহণ করব। এটি সীমান্তরক্ষী বাহিনীর মধ্য দিয়ে জোর করে কেন আমাদের সীমান্ত দিয়ে, মানে এটা দুঃখজনক। এবং আমরা কিন্তু একটা সময় মানে লেট 90s ডেকেডে আমার এখনো মনে রয়েছে যে পুশিন তখনও একটা কিছুটা সময় ধরে, এবং এটা বিভিন্ন পর্যায়ে রয়েছে। যেমন ভারতে যদি কখনো ওই সময় নির্বাচন থাকে তার আগে এক ধরনের এটা বিষয় হয়। আমরা মাঝখানে যখন NRC-CAA দেখেছি তখন এটা আমরা দেখেছি যে কিছু রাজ্যে এই ধরনের, বিশেষ করে আসামের কনটেক্সটে এই ধরনের একটা জিঙ্গোইজম ওই সময় তৈরি হয়েছিল, যে ইলিগাল ইমিগ্রেন্টস অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। ডোমেস্টিক পলিটিক্সে তার এক ধরনের ফায়দা নেওয়ার চেষ্টা কিছু রাজনীতিকরা করার চেষ্টা করে থাকেন এবং এটা ওই ইমেজটা তৈরি করতে তাদেরকে সহায়তা করে। সো এখন পেহেলগ্রামের পরে অনেকগুলো কার্যক্রম যেহেতু অনেক রাষ্ট্র বুঝতে পারছে যে রোহিঙ্গা যেহেতু আরো 1 লাখের বেশি ঢুকেছে, আমরা তো আসলে তাদেরকে আসলে ডানিয়ে উপায় নেই, এবং আন্তর্জাতিকভাবে ইমিগ্রেশন আমাদের এই পুশিনকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদের নেই, সেটি কি বুঝতে পেরে এর আগে আপনার মনে, মানে আমি কিন্তু এই এক্সাম্পল আমাদের রয়েছে যে যখন পুশিন করা হয়েছে ইভেন আমাদের যশোর বা ওই দিকের বর্ডারগুলো থেকে, আমাদের এখান থেকেও সেই সময় যারা বিডিআর ছিলেন বা বর্তমানে বিজেপি, অনেক সময় পুশব্যাক মানে কাউন্টার পুশব্যাক করা হয়েছে। বিজেপি সদস্যরা বলেছেন তারা পুশব্যাকের জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু এটা আদর্শ অবস্থান নয়, পুশব্যাকের দিকে যাবে। রাইট, আদর্শ অবস্থান বা আইনগতভাবে আন্তর্জাতিক আইনের মধ্যে যদি আপনি দেখেন, তখন অবশ্যই যেটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেছেন ওই প্রক্রিয়ায় ফলো করা উচিত। কিন্তু যেহেতু সময়টা ক্রিটিক্যাল এবং ডিফারেন্ট, তো এটাকে আমার কাছে মনে হয় যে খুব সিগনিফিকেন্টলি আমাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টদের কাছে তোলা উচিত বিষয়টা নিয়ে, যে মানে এই সম্পর্কটা অবশ্যই ভারতের ওই বর্ডারের সম্পর্কের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়, সেই জায়গাটা সতর্ক থাকা উচিত। আমরা ডক্টর নাসিরের কাছে আসি। আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে যেটি জানতে পারলাম আজকে সন্ধ্যার পরে, যে বাংলাদেশে অনুপ্রবেশ রোধে ভারতীয় সীমান্তে 30 জেলা
এবং মিয়ানমার সীমান্তের 3 জেলায় পুলিশ সুপার যারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে এটি জানানো হয়েছে। মানে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে এমন ইঙ্গিত থেকেই তো এই সতর্ক অবস্থানের কথা বলা হচ্ছে। এবং সেই সঙ্গে আইজিপি যেটি বলেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আসলে বা সন্ত্রাসী আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জেলার পুলিশ সুপারদেরকে সতর্ক করা হয়েছে। সংখ্যা কতটুকু দেখেন এবং এটি ঠেকানোর মতো সক্ষমতার জায়গায় আমরা কতটুকু রয়েছে? সক্ষমতার দিক থেকে যদি বলেন তাহলে আসলে আমাদের পুলিশের যে একটা নেটওয়ার্ক ছিল, গোয়েন্দা নেটওয়ার্ক ছিল, তারপরে যে তাদের অর্গানাইজেশনাল যেই ক্যাপাসিটিটা ছিল তা এই 5ই আগস্টের ঘটনার পরে সেটা তো অনেকখানি ভেঙে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ওটা আদৌ কোনো একটা জাতীয় ইন্টারেস্টে ছিল না, এটা ছিল দলীয় ইন্টারেস্টে বা কোনো একটা বহির্বিশ্বের কোনো একটা ইন্ধনে ছিল। এই নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। তো পুলিশের পক্ষ থেকে বা ওই ধরনের যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে তাদের ওই সক্ষমতা এখন আবার নতুন করে এই সময়ের মধ্যে গড়ে ওঠেনি বলে আমি মনে করি। সুতরাং এই দিক থেকে আমরা এখন অনেক দুর্বল অবস্থানে আছি। তার মানে এই নয় যে আসলে এই জিনিসটা আমরা কোনোভাবে করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না। আমাদের একটা জিনিস, একটা অতীতের ভুল থেকে তো আমাদের শিক্ষা নিতে হয়। আপনি দেখেন অনেক পৃথিবীর ইতিহাস আছে যারা এই ধরনের প্রবলেম হলে ওই শূন্যরেখা যেটা জিরো লাইন যেটা বলে এবং সেখান থেকে যে 300 মিটারের পর্যন্ত থাকে নো ম্যানস ল্যান্ড, এটা কোনো অবস্থাতে অতিক্রম করতে দেয় না। নাসির, মানে প্রশ্নটি হচ্ছে এটি, আগে তো আমরা মানে ঘটনা দেখতে পেতাম এরকম যে একটি সীমান্তের কোনো একটি অঞ্চল দিয়ে একটি পয়েন্ট দিয়ে হয়তো ঘটনা ঘটেছে, তার 2 থেকে 3 মাস 4 মাস পরে গিয়ে হয়তো আরেকটি ঘটনা ঘটেছে। কিন্তু পর যে খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুড়িগ্রাম, মানে একই সঙ্গে একই সময়ে বিষয়টি কি কোনো ধরনের টেনশন গ্রো আপ তো নিশ্চয়ই করে, না হলে তো পুলিশ হেডকোয়ার্টার থেকে সতর্ক করার কোনো প্রয়োজন ছিল না পুলিশ সুপারদেরকে। ওইটা আসলে যেটা আপনি বলেছেন এর আগে দিয়ে যে এটা উদ্দেশ্য তো বিভিন্ন ধরনের থাকে। একটা হলো যে আমাদের কিছুটা দুর্বলতা, এই সময়টাতে বড় ধরনের কোনো টেনশন রয়েছে, টেনশনের জায়গা রয়েছে। টেনশন অবশ্যই, আমাদের এটাকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। আপনি একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি আগেও ইঙ্গিত করেছি, যে এবারে যে লোকসভা নির্বাচনটা হলো ভারতে, সেখানে মোদির অবস্থান কিন্তু অতীতে যে কোনো সময় চেয়ে সবচেয়ে দুর্বল ছিল বিজেপির অবস্থান। এখন কিন্তু ভারতের অনেকখানি, যেটা জাহিদ ভাই একটু আগে বলার চেষ্টা করেছিলেন, যে বিধানসভা নির্বাচনগুলো সামনে চলে এসছে, পরপর কয়েকটা রাজ্যে মানে খুব দ্রুতই হবে নির্বাচন। এই সময়টাতে এই একটা ইস্যুকে সামনে এনে কিন্তু একটা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য চেষ্টা করতেই পারে, এক। আর 2 নম্বর হচ্ছে যেটা, যে বাংলাদেশের সাথে ভারতের গত 17 বছরের যেই সম্পর্ক ছিল তার সাথে একটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে বর্তমান সরকারের সাথে ভারতের যে সম্পর্ক, বিভিন্নভাবে, এটা আপনি বাণিজ্যিকভাবে বলেন আর কূটনৈতিকভাবে বলেন আর যেভাবে বলেন, এই সময়টাতে এই সরকারকে একটু বাড়তি চাপ প্রয়োগ করার জন্য এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনা যদি বেড়ে যায় আরও, আমি অবাক হব না। ডক্টর জাহিদ, মানে বাংলাদেশ কি তাহলে আবার সীমান্তে অস্থিতিশীলতার দিকে এক ধরনের শঙ্কার জায়গায় যাচ্ছে আবার? এই ধরনের ঘটনা কি তারই কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? ইঙ্গিত তো দিচ্ছে, এবং বাংলাদেশের টাফ হওয়া উচিত, ঠেকানো উচিত। সবসময় ঠেকানো সোজা না, কারণ হলো অনেক বড় সীমান্ত, যদিও কাঁটাতারের বেড়া আছে, তারপরও এটা সোজা না। পুশ ব্যাক করা উচিত, এটা এক। ভারতের কাছে কঠোরভাবে প্রতিবাদ করা উচিত। এই যে আমরা বললাম, আমরা দরকারের খাতিরে যদি ধরে নেই, আমি একটা রিপোর্টে দেখলাম গুজরাট থেকে 6000 বাংলাভাষীকে যে ধরা হয়েছে, বিবিসি বাংলা কলকাতা থেকে রিপোর্ট করেছে, তাদের ভাষ্যমতে 450 জন অবৈধ বাংলাদেশি আছে, এবং তাদেরকে গুজরাট থেকে প্লেন যোগে আনানো, এরপর একেবারে চোখ বেঁধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এটি হুট করে নয়, একদম। এবং আমাদের নাগরিকদের যদি ওখানে অবৈধভাবে থেকে থাকেন, এটা নিয়ে কথার কথা যে রাষ্ট্রীয়ভাবে আলাপ হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে, তারপর আমি এই কাজটা করেছি, বাট ইউ ডিডন্ট ডু দ্যাট। মানে আমাদেরকে একটা রাষ্ট্র হিসাবেই দেখা হয় না। আমি আবার একটা পাল্টা মেজারের কথাও সরকারকে বলবো, এটার সাথে এটা সম্পর্ক নাই, প্রসঙ্গত আমার মনে পড়ে গেল। বাংলাদেশে প্রচুর ভারতীয় অবৈধভাবে কাজ করেন। অবৈধ কি দুরকম ভাবে, একটা বড় অংশের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেছেন। আরেকটা ভয়ঙ্কর আছে, সেটা হলো ওয়ার্ক পারমিট নিয়ে, ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কাজ করেন, এবং আমাদের ইয়াংদের বেকারত্ব, এবং বাংলাদেশ থেকে তারা বিরাট অঙ্কের রেমিটেন্স নিয়েছেন। দীর্ঘদিন থেকে এই আলাপ হয়েছিল, এবং আমি স্মরণ করিয়ে দিতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই অবৈধ বিদেশিদের ব্যাপারে একটা আলটিমেটাম বা টাইম দিয়েছিলেন। আমার মনে হয় বাংলাদেশে আমাদের ভারত সহ অন্যান্য যত অবৈধ মানে মানুষজন আছে, তাদেরকেও এখন আসা উচিত। নীলরঞ্জন বিশ্বাস, আপনার কাছে আসতে চাই, মানে
জঙ্গিবাদটা দেখলাম যে আসলে মূল এখানে কজ হিসাবে, কারণ হিসাবে কাজ করেছে। মানে ভারত পাকিস্তান মানে জঙ্গিবাদে ভুগেছে, পাকিস্তান সবচেয়ে বেশি ভুগেছে জঙ্গিবাদে, এবং ভারত যেটি দাবি করলো যে এবার জঙ্গি দমন করতেই এই হামলা তাকে চালাতে হয়েছে, কারণ সন্ত্রাস যেই গোষ্ঠীগুলো রয়েছে সেখানে তারা হামলা চালিয়েছে এমন তারা দাবি করেছে। মানে তারাও, পাকিস্তানও বলেছে তারা জঙ্গিদেরকে একেবারেই ছাড় দিতে চায় না। তো ঐক্যবদ্ধভাবে জঙ্গি দমনে কেন দুই দেশ কাজ করছে না, কেন বিচ্ছিন্নভাবে তারা জঙ্গি দমন করতে চায়? তাহলে তো এই সংঘাতের কবলে পড়তে হতো না। মানে জঙ্গিদের দ্বারা ব্যবহৃত হয়েই তো এই হামলা পাল্টা হামলা জন্ম হচ্ছে, কেন আমরা এক হতে দেখি না দুই দেশকে? দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমি এই শব্দটাকে একটু কোট অ্যান্ড কোটের মধ্যে রাখতে চাই, কারণ এটা প্রচণ্ড পরিমাণে এক ধরনের ওয়েস্টার্ন কনসেপশন দ্বারা নির্বাহী। তো এবং মানে মনে হয় যে জঙ্গি বলতে আমরা কি সাধারণত একটা ধর্ম, একটা অঞ্চল, একটা বিশেষ গোষ্ঠী এরকম চিন্তা করা হয় কিনা, এবং এটা ওয়েস্টার্ন লিটারেচার প্রচুরের সমালোচনাও করা হয়েছে। এবং এই অঞ্চলের যেরকম করে এই ধারণাটা এসছে, তৈরি হয়েছে, মানে আপনি যদি কোল্ড ওয়ার পিরিয়ডের কথা চিন্তা করেন, সোভিয়েত ইউনিয়নের আফগান ইনভেশনের কথা চিন্তা করেন, এবং কিছুদিন আগে পাকিস্তানের একজন মন্ত্রী একটা চ্যানেলে কিন্তু একটা পর্যায়ে স্বীকার করেছেন যে 30 বছর যেটা পাকিস্তান ভুল করেছে বলে মনে করেন আর কি। সো এই জায়গাটা মানে একটা সরল স্বীকারোক্তি যে এই ধারণার এক ধরনের পলিটিসাইজেশন হয়েছে। ইট ইজ নট অ্যান এ পলিটিক্যাল কনসেপ্ট। সুতরাং রাষ্ট্র তার নিজের স্বার্থ অনুসারে জঙ্গিবাদের ধারণা, জঙ্গিবাদে কারা যুক্ত থাকে, এর ফাইন্যান্সিং থেকে শুরু করে এর ব্যবহার এবং অপব্যবহার, মানে রাষ্ট্র, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো মানে যারা ক্ষমতায় থেকেছে তারা সেটা ব্যবহার করার চেষ্টা করেছে, যে কারণে পরবর্তীতে আবার সেই রাষ্ট্র এটা দ্বারা নিজে এফেক্টেড হয়েছে। সেটা আপনি পাকিস্তান বলেন বা ইন্ডিয়া বলেন, টু সাম এক্সটেন্ট বাংলাদেশও সেক্ষেত্রে বাইরে পড়ে না আর কি। শ্রীলঙ্কার মতো রাষ্ট্র যখন চিন্তা করা যায় না, শ্রীলঙ্কার বম্বিং ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি সিগনিফিক্যান্ট এক্সাম্পল। সো এই জায়গাটায় সবচেয়ে, আপনি জানেন যে সার্কে একটা সময় কিন্তু আলোচনা হয়েছে এবং একটা টেররিজম কমনলি প্রিভেনশন এবং কাউন্টারিং করার একটা ফ্রেমওয়ার্কও তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু পরবর্তীতে বিভিন্ন কারণে আমরা সার্ক নিজেই তো ফাংশন করেনি, সো ওই জায়গাটা কাজ হয়নি। সো প্রচেষ্টা ছিল একসাথে, এবং সেটা আসলে টেররিজম ইজ এ ট্রান্সন্যাশনাল ক্রাইম, সেটা একসাথেই লড়াই করার বিষয়। এটা কোনো দেশ ভিত্তিক হলে বিষয়টা ভিন্ন না। আরেক দেশে জঙ্গি আস্তানা রয়েছে, সন্ত্রাসী স্থাপনা রয়েছে, আরেক দেশ হামলা চালিয়ে সেটি দমন করছে, সেই দেশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানে এই জায়গায় কেন চলে যেতে হলো? জঙ্গিবাদই তো তাহলে পারস্পরিক সংঘাত হামলার এক ধরনের কারণ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিবাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রগুলো, রাষ্ট্র দমন করার কথা, তা না করে জঙ্গিবাদ দ্বারা ব্যবহৃত হয়ে এক দেশ আরেক দেশকে হামলা চালাচ্ছে। কারণ এর ধরন এবং এর যে ব্যাখ্যা এবং যে অ্যাক্টররা রয়েছে সেই সম্পর্কে পারসেপশন দেশগুলোর ভিন্ন। তার মানে আমরা এখনো একমত হতে পারিনি যে এটা একটা কমন ক্রাইসিস ইন টার্মস অফ অ্যাক্টর এন্ড আদার্স। সুতরাং সেই জায়গাতে আসলে কাজ করার আসলে জায়গা রয়েছে। আমরা একটু আসতে চাই ডক্টর নাসিরের কাছে। সেটি হচ্ছে হামলার যে লক্ষ্যবস্তুগুলো ছিল ভারতের, এবার তারা বলছে সেগুলো সন্ত্রাসী স্থাপনা ছিল। মানে জশ ই মোহাম্মদ, লস্কর ই তৈয়বা, সেগুলোর কথা আমরা শুনছি। এখন পাকিস্তান বলছে কোনো আস্তানা নয়, বেসামরিক স্থাপনায় আসলে ভারত হামলা করেছে। মানে এই হামলা যে ভারত করলো, তাতে করে কি জঙ্গিবাদ কি থেমে যাবে? মানে তাহলে কোন সমাধানের লক্ষ্যে এই হামলা? না, জঙ্গিবাদ এই হামলাতে থামবে না। আমরা যদি এটা থামতো তাহলে বালাকোটে ওখানে যখন ট্রেনিং ক্যাম্পে তারা হামলা চালিয়েছিল তখনই কিছুটা হয়তো মানে থেমে যেত, না হোক কিছুটা হলো কমতো। কিন্তু আপনি যদি এর পরের ধারাবাহিকতাগুলো দেখেন, কারণ কমার কোনো লক্ষণই নাই, বরং এটা দিনে দিনে বেড়েছে এখানে। এখন যেটা হয়েছে যে যুদ্ধের একটা প্যাটার্ন তো চেঞ্জ হয়ে গেছে। সরাসরি এখন দুই দেশে সেনাবাহিনী দিয়ে সামনাসামনি যুদ্ধ করবে, বিশেষ করে দুটা দেশ যদি পাশাপাশি থাকে, এই কনসেপ্ট থেকে অনেকে কিন্তু একটু ডাইভারশনে চলে গেছে। কিরকম? আপনার দেশের মধ্যে আমি এমন একটা গোষ্ঠী তৈরি করব যারা আমার পারপাস সার্ভ করবে, আমার সেনাবাহিনী পাঠিয়ে আপনার সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই। আপনার ভিতরেই আমি এমন একটা কিছু তৈরি করে রাখবো, আমার দেশের আর্মি ব্যাক এমন একটা গ্রুপ তৈরি করব যারা দেশকে অস্থিতিশীল করবে, হ্যাঁ, আমার পারপাস সার্ভ করবে। আবার সেম জিনিস আপনি করার চেষ্টা করবেন আমার দেশের মধ্যে। এইটাই হচ্ছে এখন একটা প্রক্সি ওয়ার, বা আমরা বিভিন্ন ধরনের যে যুদ্ধের হয়েছে, ডাইমেনশনগুলো চেঞ্জ হয়েছে। সেগুলোর মধ্যে অর্থনৈতিক যুদ্ধ আছে, পানির যুদ্ধ আছে, আকাশপথের যুদ্ধ আছে, সাইবার যুদ্ধ হচ্ছে, তারপর মিডিয়া নিয়ে এখন বিভিন্ন ধরনের যুদ্ধ হচ্ছে। এক একটা যুদ্ধ মানে হলো, আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার শেয়ারের দাম বেড়ে যায় যখন একটা যুদ্ধ শুরু হয়। তো এই বিভিন্ন ধরনের যেহেতু ডাইভার্শনগুলো তৈরি হয়ে গেছে, এই জঙ্গিবাদকে এখন একটা দেশ যদি পৃষ্ঠপোষকতা করে, আপনি সহজেই এটাকে করতে পারবেন না। কারণ হচ্ছে তারা তো আপনার দেশেরই মানুষ, আপনার মতো চেহারা, তারা কোনো ইউনিফর্ম পরে না, তারা কোনো ক্যান্টনমেন্টে থাকে না, সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপর যখন প্রয়োজন হয় ক্যাশে বলে যেটা, বা গোপন যে আস্তানা থাকে সেখানে অস্ত্র গোলাবারুদগুলো নিয়ে একটা স্ট্রাইক করলো, করে আবার সেটাকে লুকিয়ে ফেলে যে সাধারণ মানুষের সাথে মিশে গেল। সুতরাং এদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে আসাটা কঠিন।
নিয়মতান্ত্রিক বাহিনী। তারপরও সেটা সম্ভব হতো যদি আমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না করতাম। কিন্তু আমি যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিদেরকে কোনো একটা উদ্দেশ্যের সাধন করার জন্য আমরা স্পন্সর করি এবং সময় মতো তাদেরকে কাজে লাগাই, যেটা ইন্ডিয়া দাবি করছে যে পেহেলগামে যারা এসছে তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে এসছে, তারা এখানে আক্রমণটা করে তারা আবার চলে গেছে এবং তারা পাকিস্তানে এখন তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে। এই ধরনের যদি সিচুয়েশনটা হয় তাহলে আপনি এই ধরনের কয়েকটা টার্গেটে সার্জিক্যাল স্ট্রাইক করবেন অথবা কিছু বোম ফেলবেন আর এতেই জঙ্গিবাদ চলে যাবে, আর এমনটা ভাবার কোনো কারণ নেই। এটা শুধু যুদ্ধের কারণেই হয়তো এরকম বলা, কিন্তু আসলে এটা মানে যে কোনো এটা মানে মিলিটারি সায়েন্স না, এটা লেমেনও বুঝতে পারবে, এটা বলার জন্য বলা। ডক্টর জাহিদ, জঙ্গিবাদকে পুঁজি করে এই যুদ্ধ খেলা, এই বন্ধের কি আদৌ কোনো না, কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ খেলা এটা, এবং জঙ্গিবাদকেও আসলে দমন করতে চায় না। মানে আপনাকে তো কোনো একটা জিনিস লালন করতে চায় সব সময়, এটা কি একদম তাই। প্রত্যেকের কোনো না কোনো ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা কখনো কখনো যেটা হয় খেলাটা আপনার হাতের বাইরে চলে যায়। যেমন ধরুন তালেবানও তো তৈরি করা হয়েছিল, তৈরি করে আপনি প্ল্যান করেছেন আমি ওকে দিয়ে সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করাবো, আপনি জিতে গেলেন, কিন্তু একটা পর্যায়ে আসলো সেই তার নিজের একটা এন্টিটি তৈরি করে থেকে গেল। কিন্তু যে যুদ্ধ করে করা যাবে কিনা, তাই যদি হতো আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন, এরপর আমেরিকা ইয়ার্স আফটার ইয়ার্স কাজ করেছে, হয় নাই তো। আর ওই যে বললাম যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে যদি বলি, এগুলো প্রত্যেককে হেল্প করে, সুতরাং এরা কোনোদিন একসাথে কোলাবোরেট করবে না, কোনোদিন একসাথে কোলাবোরেট করে এদের একসাথে দমন করবে না। এই যে আজকে কাশ্মীরকে নিয়ে অভিযোগ করছে পাকিস্তান এদেরকে পেট্রোনাইজ করছে, আমরা যদি নর্মালি চিন্তা করি কাশ্মীরে বছরের পর বছর যা করা হয়েছে, ওখানে কি এমনি হোম গ্রোন, তাদের ভাষায় যদি বলি যে জঙ্গি সেপারেটিস্ট যাই বলি না কেন, তৈরি হতে পারে না। এই রকম ভয়ঙ্কর সংকটের মধ্যে থাকা পৃথিবীর সবচেয়ে বেশি মিলিটারাইজ জোন, এবং যেখানে সবচেয়ে বেশি হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়, ভারতের অরুন্ধতী রয়রা এসব বলে রীতিমতো সিডেশনের মামলাটা আমরা খেয়েছেন, তারা দেখেছেন কি হয়। আবার একই সাথে যেহেতু অস্থিরতা আছে, পাকিস্তান এখানে পেট্রোনাইজ করতে পারে, কারণ এটা একটা আনরিজলভড ইস্যু। ভারত কি বালুচিস্তানে করছে না? করছে তো। ভারত তার কাশ্মীরের মানুষজনের ব্যাপারে ভাবছে না, তার আবার দারুণ মমতা তৈরি হয়েছে বেলুচিস্তানের উপরে। বেলুচিস্তান তো আমাদের মতো সময় থেকে কিন্তু পাকিস্তান আবার ডেপ্রাইভড, আমাদেরকে যেমন করা হয়েছিল। পাকিস্তান তার বেলুচিস্তান দেখছে না, সে কাশ্মীরের লোকজন কেমন আছে সেটা দেখছে। এগুলোই রাজনীতি এবং এগুলো চলবে। আম সরি, এগুলো নিয়ে আসলে খুব সমাধান আমি দেখি না। আমাদের আসলে শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। নিশ্চয়ই সামনের দিনগুলোতে পরিস্থিতি যখন আরো বদলাবে, সামনের দিনগুলোতে তখন আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনার হয়তো সুযোগ পাবো। আজকে শেষ করতে হচ্ছে। আলাপ, তিনজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।